সালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে সহজ একটা বিষয়, সেটি হচ্ছে ধ্বনি পরিবর্তন। আমরা ধ্বনি পরিবর্তন থেকে 10টি রুলস পড়ব। 1 নম্বর হচ্ছে আদি স্বরাগম। আদি স্বরাগম শব্দ অর্থ কী? আদি শব্দ অর্থ হচ্ছে প্রথমে, আর স্বরাগম শব্দ অর্থ হচ্ছে যে স্বরবর্ণের আগমন বা স্বরধ্বনির আগমন। তাহলে আদি স্বরাগম অর্থ হচ্ছে শব্দের প্রথমে একটা স্বরবর্ণ আগমন বা একটা স্বরধ্বনির আগমন। যেমন স্কুল ছিল, স্কুল থেকে হয়ে গেল স্কুল। তাহলে স্কুল থেকে স্কুল কী ধরনের পরিবর্তন? সেটা হচ্ছে শব্দের আগে একটা স্বরধ্বনি চলে আসছে, মানে হচ্ছে একটা স্বরবর্ণ বা স্বরধ্বনি। তাহলে আমরা স্কুল থেকে স্কুল যদি প্রশ্ন করা হয় যে এই শব্দটা কিভাবে তৈরি হলো, তুমি বলবা শব্দের আগে একটা স্বরবর্ণ বা স্বরধ্বনি চলে আসলো। তাহলে আমরা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আদি স্বরাগম, মানে শব্দের প্রথমে স্বরের আগমন। তো এই স্বরের আগমনটা ঠিক মাঝখানেও হতে পারে, আবার শেষেও হতে পারে। যদি মাঝখানে হয় তাহলে আমরা বলবো হচ্ছে মধ্য স্বরাগম। যেমন দেখো হচ্ছে প্রীতি। প্রীতি শব্দের মধ্যে কোনো ধরনের রয়ের ইকার ছিল না। তি দুইটা সাউন্ড, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে তি, কিন্তু আমরা ইউজ করি হচ্ছে পিরিতি। এই যে রয়ের উপরে একটা ইকার দিয়ে দিলাম, তাহলে এই যে মাঝখানে একটা ইকার আসলো, এটা হচ্ছে মাঝখানে স্বরের আগমন, মানে তো একটা স্বরধ্বনি, সেই কারণে এটা হবে কি মধ্য স্বরাগম। যেমন রত্ন, রত্ন, কিন্তু আমরা বলি হচ্ছে রতন। তাহলে রত্ন থেকে রতন, এটা হচ্ছে মাঝখানে একটা স্বরধ্বনির আগমন, রতন অ। যেমন রত্ন, কোনো মাঝখানে অ ছিল না, কিন্তু আমরা এখানে বলতেছি কি রতন, অ বলতেছি, র ত অ ন। তো এটা হচ্ছে কি মধ্য স্বরাগম। তাহলে আমরা খেয়াল করব, যদি শব্দের প্রথমে একটা স্বরধ্বনি আসে, যেমন হচ্ছে শব্দের প্রথমে আসছে, সেজন্য এটা হবে আদি স্বরাগম। আর প্রীতির ক্ষেত্রে মাঝখানে একটা ইকার আসছে, সেজন্য এটাকে বলা হবে মধ্য স্বরাগম। আর একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তাহলে এটাও পরীক্ষা আসে যে মধ্য স্বরাগমের অপর নাম কি? মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। অ্যান্ড লাস্ট 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে আমরা আগে বলছি যে যদি শেষে যদি স্বরধ্বনি চলে আসে, এটাকে বলা হবে অন্তঃস্বরাগম। যেমন দিশ থেকে দিশা, এই দিশ শব্দের শেষে একটা আ চলে আসছে, আর আমরা জানি আ হচ্ছে একটা স্বরধ্বনি বা স্বরবর্ণ। তো এই জন্য যেহেতু শব্দের শেষে স্বরে আকার এসছে, আর আকার যেহেতু একটা স্বরধ্বনি, সুতরাং এটা হবে অন্তঃস্বরাগম, মানে অন্ত মানে শেষ, শেষে একটা স্বরধ্বনি আসলো। তাহলে যদি প্রথমে আসে তাহলে এটা হবে আদি স্বরাগম, মাঝখানে আসলে হবে মধ্য স্বরাগম, আর শেষে আসলে সেটা হবে অন্তঃস্বরাগম। এবার আমরা দেখব হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি শব্দটা মনে রাখবে। অপিনিহিতি মানে হচ্ছে পরের ইকার আগে উচ্চারিত হলে, মানে একটা শব্দে ইকার ছিল, কিন্তু সেই ইকারটা পরে ছিল, কোনো কারণবশত ইকারটা আগে উচ্চারিত হচ্ছে, এটাকে বলা হয় অপিনিহিতি। যেমন আজি, এই আজি বানানে ইকারটা পরে ছিল, আ জি, ইটা পরে, কিন্তু হয়ে গেল আইজ। তাহলে আমরা অনেকে আজিকে বলা হয় আইজ। বা রাখিয়া, রাখিয়াকে বলা হয় রাইখা, ইটা আগে চলে আসছে। বা হচ্ছে মারি, মারিকে আমরা বলি মায়ের। বা হচ্ছে চারি, চারিকে আমরা বলি চায়ের। তাহলে এই যে পরের ইকার যদি আগে উচ্চারিত হয়, এটাকে বলা হয় অপিনিহিতি। এরপর হচ্ছে 5 নম্বর দেখো, 5 নম্বর হচ্ছে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যে একটা স্বরধ্বনি চলে আসে, এটাকে বলা হয় অসমীকরণ। মানে একই শব্দ, যেমন হচ্ছে দপ দপ একই শব্দ, টপ টপ একই শব্দ, এই যে টপ টপ টপাটপ হয়ে যাবে, দপ দপ ধপাধপ হয়ে গেল, তাহলে এটা কেন হলো? এটা হচ্ছে মাঝখানে একটা স্বরধ্বনি চলে আসলো, তাহলে এটা হচ্ছে অসমীকরণ। তাহলে আমরা অসমীকরণ কাকে বললে, আবার বলছি,
যে একই রকম দুটো সাউন্ড যখন একসাথ হয়ে যায় মাঝখানে একটা স্বরধ্বনি চলে আসবে, এটাকে বলা হবে অসমীকরণ। যেমন একই সাউন্ড দপদপ হয়ে গেল দপা ধপ, এই যে মাঝখানে যে একটা আকার চলে আসলো, স্বরধ্বনি আসলো, এটাকে বলা হয় অসমীকরণ। তাহলে আমরা অপিনিহিতি হচ্ছে পরের ইকার যদি আগে উচ্চারিত হয় তাহলে এটা হবে অপিনিহিতি, যেমন আজি, আইজ, রাখিয়া, রাইখা, এরপর হচ্ছে চারি, চায়ের। আর অসমীকরণ হচ্ছে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটা স্বরধ্বনি চলে আসবে, যেমন ধপধপ, ধপাধপ, টপ টপ, টপাটপ। এরপর হচ্ছে আমরা 6 নম্বর রুলস হচ্ছে সম্প্রকর্ষ বা স্বরলোপ। সম্প্রকর্ষ বা স্বরলোপ অর্থ হচ্ছে যে স্বরলোপ মানে স্বর লোপ পাবে, মানে একটা স্বরবর্ণ লোপ পাবে। তাহলে আমরা সম্প্রকর্ষ মানে হচ্ছে একটা শব্দের মধ্যে স্বরবর্ণ চলে যাবে, মানে স্বরলোপ অর্থ হচ্ছে স্বরবর্ণ থাকবে না। যেমন জানালা, এই যে জানালা, এখানে এখানে একটা স্বরবর্ণ আছে, এখানে একটা স্বরবর্ণ আছে, এবং লা এখানে একটা স্বরবর্ণ, মানে প্রতিটা ক্ষেত্রে আকার একটা স্বরবর্ণ। কিন্তু দ্রুত উচ্চারণ করার জন্য আমরা কখনো কখনো বলি জানলা। যেমন হচ্ছে, যেমন এই জানালাটা খুলে দাও, এই জানালাটা খুলে দাও, এটা দ্রুত বললে এই জানলাটা খুলে দাও। তাহলে আমরা এখানে যে আকারটা চলে গেল, দন্তানোর সাথে যে আকারটা ছিল সে আকারটা এখানে চলে গেল, জানালা, আর এখানে হয়ে গেল জানলা, দন্তানোর সাথে আকারটা নাই। তো এই যে আকারটা চলে গেল, আকার হচ্ছে একটা স্বরবর্ণ, মানে স্বরলোপ করলো। তাহলে জানালা থেকে জানলা কী ধরনের পরিবর্তন? এটা হচ্ছে সম্প্রকর্ষ বা স্বরলোপ। যেমন দেখো হচ্ছে বসতি, ব স তি, এখানে শয়ের সাথে একটা অ ছিল, ব স তি হয়ে গেল বস্তি। তাহলে বস্তির সাথে কিন্তু দন্তর সাথে অ নাই, বস্তি। তাহলে এক্ষেত্রে কী হবে? অটা লোপ পেল। তাহলে আমরা এখানে এই দুটো শব্দে এখানে স্বরবর্ণ ছিল কিন্তু এখানে স্বরবর্ণটা লোপ পেল। এখানে আকার নাই, আর এখানে অ ছিল কিন্তু এখানে অটা নাই। তার মানে হচ্ছে কি, যদি কোনো শব্দ থেকে স্বরধ্বনি লোপ পায় সেক্ষেত্রে আমরা এটা বলবো হচ্ছে সম্প্রকর্ষ। ধ্বনি বিপর্যয় হচ্ছে একদম সোজা, সেটা হলো যে পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে আমরা একটা শব্দের মধ্যে যখন দুটো বর্ণ তারা যখন পরস্পরের যে স্থান পরিবর্তন করবে এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। যেমন দেখো হচ্ছে এ এবং হচ্ছে বি, দুটো বর্ণ একসাথে বসলো, কিন্তু কখনো এই দুটো যদি এক্সচেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, যেমন বি এ হয়ে গেল, মানে দুটো বর্ণ যখন স্থান পরিবর্তন করবে এটাকে বলা হবে ধ্বনি বিপর্যয়। যেমন দেখো হচ্ছে বাক্স, এখানে বাক্স বানানে ক এবং স, ক আগে স পরে, কিন্তু হয়ে গেল বাস্ক। অনেকে বলে বাক্স শব্দটাকে বাস্ক বলে। তাহলে যে বাস্ক, বাক্স থেকে বাস্ক, এখানে কটা আগে ছিল শটা পরে, কিন্তু এখানে উল্টে গেল, শটা আগে চলে আসলো, কটা পরে চলে গেল। যেমন দেখা হচ্ছে আরেকটা শব্দ রিক্সা, এই রিক্সা শব্দের মধ্যে ক আগে ছিল শটা পরে, কিন্তু হয়ে গেল রিক্সা, রিস্কা, রিস্কার শটা আগে চলে আসছে, এই রিস্কা। এই যে রিক্সা, রিস্কা, এই যে রিস্কার শটা আগে চলে আসছে, ক এবং হচ্ছে ক এবং স, ক আগে ছিল, কিন্তু আমরা উচ্চারণের জন্য আমরা অনেক সময় রিক্সাকে রিস্কা বলি। তাহলে এই রিস্কা হচ্ছে ধ্বনি বিপর্যয়, দুটো বর্ণের জাস্ট জায়গা পরিবর্তন। যেমন আরেকটা উদাহরণ দেখো, এখানে লাফ, লাফের জায়গায় লাটা লটা প্রথমে, পর হচ্ছে ফ, কিন্তু আমরা উচ্চারণের ক্ষেত্রে অনেকে লাফের জায়গায় ফাল বলি, মানে বর্ণটাকে চেঞ্জ করে দিলাম, ঘুরিয়ে দিলাম। তাহলে যদি দুইটা বর্ণ যদি পরস্পরের স্থান পরিবর্তন করে তাহলে এটা হবে ধ্বনি বিপর্যয়। যেমন বাক্স, বাস্ক, রিক্সা, রিস্কা, লাফ, ফাল। তারপরে ছিল 60 নম্বর হচ্ছে বিষমী ভবন। বিষমী ভবন একদম সোজা, সেটা হচ্ছে দুটো সেম বর্ণ থাকবে, র র, ল ল, তার মধ্যে একটা পরিবর্তন ঘটবে, এটাকে বলা হবে বিষমী ভবন। যেমন শরীর, দুটো সেম বর্ণ ছিল, হয়ে গেল শরীর, এই রটা ল হয়ে গেল। বা লাল, লালের ক্ষেত্রে দুটো ল ছিল কিন্তু সেটা হয়ে গেল নাল। তাহলে এই যে লাল থেকে নাল বা শরীর থেকে শরীর,
এইটা পরিবর্তন, এটাকে বলা হবে বিষয়ভবন। তাহলে আমরা বিষয়ভবন কাকে বলে? যদি দুটো সমবর্ণের একটি পরিবর্তন ঘটে, দুটো সেম বর্ণ থাকবে, একটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলা হবে বিষয়ভবন। তাহলে কি হবে? শরীর হয়ে গেল শরীর, লাল হয়ে গেল নাল। এরপর দেখা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন একদম সোজা, সেটা হলো যে দ্বিত্ব শব্দের অর্থ কী? দ্বিত্ব শব্দের অর্থ হচ্ছে ডাবল। দ্বিত্ব অর্থ কি? ডাবল। আর ব্যঞ্জন অর্থ ব্যঞ্জন, মানে ব্যঞ্জন বর্ণ যখন ডাবল হয়ে যাবে এটাকে বলা হবে দ্বিত্ব ব্যঞ্জন। যেমন পাকা, পাকা শব্দটা কটা এখানে ডাবল হয়ে গেছে, কি? পাক্কা, পাকা পাক্কা, সকাল সকাল। তাহলে এই যে বর্ণ যে ডাবল হয়ে গেল, মানে দুইবার উচ্চারিত হচ্ছে, এটাকে বলা হবে দ্বিত্ব ব্যঞ্জন। তাহলে পাকা থেকে পাক্কা কী ধরনের পরিবর্তন? এটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। সকাল থেকে সকাল, এটা হবে কি? দ্বিত্ব ব্যঞ্জন। আর ব্যঞ্জন চ্যুতি, চ্যুতি মানে নাই, টোটালি একটা ব্যঞ্জন হারিয়ে গেছে, তাহলে এটা হবে কি? ব্যঞ্জন চ্যুতি। যেমন বউ দিদি বা বড় দাদা, এখানে দুটো ব্যঞ্জন আছে, যেমন একটা ব্যঞ্জন চলে গেল, বউ দিদি বৌদি, বড় দাদা বড়দা। তাহলে এখানে যে দেখো, এখানে যে একটা ব্যঞ্জন যে টোটালি চ্যুতি হয়ে গেল, এই জন্য এটাকে বলা হবে আমরা ব্যঞ্জন চ্যুতি। তাহলে যদি পরীক্ষা আসে যে বড় দাদা থেকে বড়দা কী ধরনের পরিবর্তন, তুমি বলবা যে এটা হচ্ছে কি? ব্যঞ্জন চ্যুতি। তো আশা করি তোমরা এই 10টি রুলস বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।